সন্দীপ ঘোষ সিটিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে নানা বিষয়ে, বিভিন্ন প্রশ্ন। আর যত জিজ্ঞাসাবাদ চলছে, এদিকে বাইরে থেকেও বিভিন্ন মহল থেকে সন্দীপ ঘোষের নতুন নতুন কারনামা, নতুন নতুন কীর্তির খবর উঠে আসছে। চারটে এমন কেস বলবো আপনাদের, যে চারটে অভিযোগ উঠছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যে চারটেই চমকে দেওয়ার মতো। প্রথম কেস, 2022 সালে আরজি করে একবার স্যালাইনের সংকট হয়। তো স্যালাইনের সংকট, প্রিন্সিপাল ছিলেন সে সময় তিনি, প্রিন্সিপাল থাকলে দায়িত্ব তাকে নিতে হবে, কিন্তু দায়িত্বের চেয়েও বড় অভিযোগ উঠছে এই স্যালাইনের সংকটের জন্য তিনি দায়ী। কেন, কিভাবে? অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, 2022 সালের জুলাই মাসে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম ট্রমা কেয়ার সেন্টারে হঠাৎ করেই রাত্রিবেলা যেটা অভিযোগ আছে যে স্যালাইন পাওয়া যাচ্ছে না, এবং ট্রমা কেয়ার সেন্টারে সেখানে প্রচুর দুর্ঘটনাগ্রস্ত রোগীরা, স্ট্রোক আক্রান্ত রোগীরা, তাদেরকে আনা হয় এবং এই স্যালাইন অত্যন্ত জরুরি। এবং সেই সময় দেখা যায় যে স্যালাইন নেই, এবং তখনই খোঁজ করে যে শুধু ট্রমা কেয়ার সেন্টার নয়, বিভিন্ন ডিপার্টমেন্টে কোনো স্যালাইন নেই, রোগীর পরিবারকে বাইরে থেকে কিনতে হতো। এবং দেখা যায় যে যারা স্যালাইন প্রস্তুত সরবরাহকারী সংস্থা, তারা মাসের পর মাস প্রায় কোটি টাকার কাছে তাদের থেকে বাকি থেকে গেছিল স্যালাইনের দাম বাবদ, এবং দিনের পর দিন ধরে বিল দিয়ে টাকা দিয়েও তারা কোনো কিছু করতে পারেনি। অভিযোগ ছিল যে সন্দীপ ঘোষ, তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তাদের এই বিল আটকে দেয় এবং তাদের থেকে একটা বিপুল পরিমাণে কমিশন চেয়েছিল, এবং সেই কমিশন না দেওয়াতে তিনি এই বিল আটকে দেন, এবং একসময় বাধ্য হয়ে স্যালাইন প্রস্তুতকারক সংস্থা তারা এই স্যালাইনের যে সরবরাহ, সেই সরবরাহ বন্ধ করে দেয়। এবং হঠাৎ করেই যখন এরকম ঘটনা ঘটে, মাথায় হাত পড়ে চিকিৎসকদের, এবং তারপর দ্রুত কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, সেখান থেকে স্যালাইন নিয়ে এসে দুদিনের মধ্যে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এবং এই বিষয়ে অভিযোগ হলেও তারপরেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি, উল্টে যে সরবরাহকারী সংস্থা স্যালাইনের, তাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হয় এবং তাদের টাকাও দেওয়া হয় না বলে অভিযোগ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অতনু, মানে তখন তিনি সক্ষম হয়ে গেছিলেন কোনো না কোনোভাবে স্যালাইনটাও ম্যানেজ করতে, এবং এই যে নিজের দুর্নীতি, নিজের যে বেনিয়মি কারবার, সেটারও দায়ে ওই স্যালাইন দেওয়ার সংস্থার ঘাড়ে চাপিয়ে দিতে। এ তো গেল 2022। ঠিক পরের বছর 2023, মারাত্মক অভিযোগ, ডেড বডি, মৃতদেহ লোপাট। ভাবতে পারছেন, মর্গ থেকে দেহ ভাড়া দেওয়ার অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অভিজিৎ, কি অভিযোগ? অতনু, 2023 সালের জানুয়ারি মাসের শুরুতেই তৎকালীন ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডক্টর সোমনাথ দাস এই মারাত্মক অভিযোগ করেন, এবং একই সঙ্গে 4 জন রোগীর পরিবার তারাও অভিযোগ করেন যে তাদের নিকটাত্মীয় তাদের মরদেহ তারা হাতে পাননি। এবং দেখা যায় যে রেজিস্টার, মর্গ বা পোস্টমর্টমের যে রেজিস্টার, সেই রেজিস্টারই লোপাট করা হয়েছে। এবং সেই সময়ও অভিযোগ উঠেছিল এই প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অভিযোগ ছিল তৎকালীন বিভাগীয় প্রধান সোমনাথ দাস, তিনি অভিযোগ করেছিলেন যে এই চার জনের মৃতদেহ কোন রকম না জানিয়ে, না বলে সেই মৃতদেহ ভাড়া দেওয়া হয়েছিল ও উত্তর পূর্বের একটি রাজ্যের সেখানকার একটি বেসরকারি মেডিকেল কলেজ, এবং তাদেরকে সেখানকার ফরেনসিক মেডিসিনের ছাত্রছাত্রীদেরকে এই মরদেহকে ওয়ার্কআপ করার জন্য। এবং সেই সময় সোমনাথ দাস, তৎকালীন বিভাগীয় প্রধান, এই বিষয়ে অভিযোগ করলেই সঙ্গে সঙ্গে পাল্টা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সন্দীপ ঘোষ তার প্রভাব খাটিয়ে সোমনাথ দাসকে আরজি কর হাসপাতাল থেকে বদলি করে দেয়। এবং এই নিয়েও ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন তাকে জরুরি তলব করেন সন্দীপ ঘোষকে, কিন্তু সেই বিষয়েও তদন্ত ধামাচাপা পড়ে যায়। এবং এই মরদেহ লোপাটের মতন এরকম ভয়াবহ ঘটনাও এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, এবং সেক্ষেত্রেও কিছু করা হয়নি বলেও অভিযোগ। অতনু, ডেড বডি হাওয়া করে দিলেন, ডেড বডি ভাড়া দিয়ে দিলেন, 14 লক্ষ টাকা গায়েব করে দিচ্ছেন। 14 লক্ষ টাকা গায়েব কোথায় জানেন তো? ক্লোজ সার্কিট ক্যামেরার বরাদ দেওয়ার জন্য 14 লক্ষ টাকা। অথচ ভাবুন একবার, প্রথম যে অভিযোগ উঠেছিল আরজি করের ঘটনার পরে, অভিযোগের মূল ছিল সব জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা নেই, ক্লোজ সার্কিট ক্যামেরা থাকলেও তা অকেজো।
অথচ 14 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায় আর্যিকর মুড়ে ফেলার জন্য। তো সেই টাকা গেল কোথায়? কিভাবে এই আর্থিক তছরূপ হয়েছে বলে অভিযোগ উঠছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অভিজিৎ, অতনু, যেখানে স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিনিয়ত এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালকে টাকা দেওয়া হতো বিভিন্ন কাজের জন্য, সংস্কারমূলক কাজ, এখানকার নিরাপত্তার জন্য, সমস্ত কিছুর জন্য, কোনো কার্পণ্য করা হয়নি। এবং সেখানেও অভিযোগ যে এই আরজিকর হাসপাতালের এই ঘটনার পরই সুপ্রিম কোর্টে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের যিনি আইনজীবী তিনি অভিযোগ করেন যে 14 লক্ষ টাকা এই বছর জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত 14 লক্ষ টাকা দেওয়া হয়েছিল ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর জন্য। এবং সেই 14 লক্ষ টাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা তো খুব দুরন্ত, যে ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো বসানো ছিল সেগুলোর মেনটেন্যান্সও করা হয়নি ঠিক মতন, অর্থাৎ প্রায় পুরো টাকাটাই গায়েব করা হয়েছে। যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে এই ভয়াবহ ঘটনাটি ঘটে, চিকিৎসক ছাত্রীর এই মৃত্যু, সেখানেও সেমিনার রুম থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই ক্লোজ সার্কিট ক্যামেরার কোনো অস্তিত্বই ছিল না। এবং জরুরি বিভাগ থেকে শুরু করে ট্রমা কেয়ার সেন্টার, প্রতিটি বিভাগের আশপাশ কোথাওই ক্লোজ সার্কিট ক্যামেরার অস্তিত্ব ছিল না। ফলে বলাই যেতে পারে যে অভিযোগ হয়েছিল 14 লক্ষ টাকা বরাদ্দ হয়ে গেছে, সেই টাকা কোথায় গেল? সেই টাকা কোথায় গেল? সন্দীপ ঘোষ যে এই এত কিছু করে বেড়াচ্ছেন, তার বিরুদ্ধে এত ভুড়ি ভুড়ি অভিযোগ উঠছে, কেউ কিচ্ছু জানতে পারছেন না। না না, পারতেন কেউ কেউ। জুনিয়র ডাক্তারদের মধ্যে অনেকেই ছিলেন যারা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। কেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ? তার কারণ সন্দীপ ঘোষ তাদের জন্য আরজিকরের গেস্ট হাউসেই মাঝে মধ্যে মদ্যপানের ব্যবস্থা করতেন। মদ খাওয়া যেত সেখানে। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হয়ে তার হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলালেই এই অভিযোগ উঠছে। অভিজিৎ, অতনু, এখানেও একই রকমই অভিযোগ যে সন্দীপ ঘোষ, এই প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তার চারপাশে যে ঘনিষ্ঠ বলয় রচনা করেছিলেন, যার মধ্যে বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, এমনকি এমবিবিএস এর ছাত্রছাত্রীরাও ছিলেন। এবং এদেরকে নিয়ে নিয়মিত সপ্তাহে ন্যূনতম 2 দিন করে ফুর্তির আসর বসত এবং সেখানে নিয়মিত মদ এবং অন্যান্য নেশার দ্রব্যের সরবরাহ করতেন এই সন্দীপ ঘোষ। এবং সেখানেই শেষ নয়, আরজিকর হাসপাতালের যখন যে ফেস্টিভ্যাল, অর্থাৎ বার্ষিক যে অনুষ্ঠান, সেই বার্ষিক অনুষ্ঠানের আগে এবং পরে সেখানেও ফুর্তির আসর বসত। এবং এই যে ঘনিষ্ঠ ছাত্রছাত্রীদেরকে তিনি তাদেরকে ফেল করা ছাত্রছাত্রীদেরকে পাশ করানো এবং বেশি নাম্বার পাওয়ানো, অনার্স পাওয়ানো, এই সমস্ত কিছু সুযোগ সুবিধা দিতেন। এবং তারই সঙ্গে ফুর্তিরও দেওয়ার ব্যবস্থা করতেন, মদ খাইয়ে অন্যান্য নেশার দ্রব্য যোগান দিয়ে নিয়মিত ফুর্তির ব্যবস্থা করতেন, যাতে কেউ তার বিরোধিতা না করে। নিজের হাতের মুঠোয় রেখে দিতে পারতেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ সম্পর্কে তো সেই সব অভিযোগে উঠছে। তো সেই সন্দীপ ঘোষ আজ আবার সিজিও কমপ্লেক্সে, সিবিআই তাকে আবার ডেকে পাঠিয়েছে। এই নিয়ে 8 দিন হয়ে গেল, সারা দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি 7 দিন ধরে এই একই রকম ভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ 8ম দিন। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বয়ানে এখনো একাধিক অসঙ্গতি, তাই ফের প্রশ্নবাণের মুখোমুখি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। তবে যদি আমরা আরজিকরের ছবি দেখি তাহলে আরজিকর অনেকটাই স্বাভাবিক, অনেকটাই, অন্তত আগের কয়েকদিনের তুলনায় তো বটেই। একটু আগে দেখিয়েছিলাম ব্যারিকেড সরিয়ে দেওয়া হচ্ছে, সিআইএসএফ নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এবার দেখুন ওপিডি, আউটডোর খুলে গেল, আউটডোর খুলে গেছে, আউটডোর পরিষেবা। সেখানে চিকিৎসা পাচ্ছেন যারা দেখাতে এসেছেন, রোগী দেখাতে এসেছেন যারা। রৌনক রয়েছেন সেখান থেকে আমার প্রতিনিধি সরাসরি। রৌনক, একেবারেই দেখো, একদিকে যেমন জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি পালন করছে, তারা তাদের দাবিতে অনড় এবং অবস্থানরত রয়েছে, ঠিক অন্যদিকেই সিনিয়র চিকিৎসকদের দ্বারা কিন্তু আউটডোর পরিষেবা চালানো হচ্ছে। বহু রোগী যারা আসছেন তারা কিন্তু পরিষেবাও পাচ্ছেন এবং আজ সকাল থেকেই সেই রকমই চিত্রটা দেখা গেল। দূর দূর থেকে যারা আসছেন তারা কিন্তু পরিষেবা পাচ্ছেন এবং সিনিয়র চিকিৎসকরা তারা কিন্তু পরিষেবা দিতে অনড় রয়েছে। এবং যারা যারা দাবি করছিলেন যে এই আন্দোলন একদিকে পথে এগোচ্ছে, কিন্তু তার ফলে যাতে পরিষেবা ব্যাহত না হয়, তারাও কিন্তু সেই বিষয়টা খতিয়ে দেখছে। সেই মতোই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু তার পুরনো ছন্দে আবারও ধীরে ধীরে ফিরতে চলেছে। যে কটি ওপিডি রয়েছে সে কটি ওপিডি কিন্তু 9:30টার পর থেকে খুলে গেছে। প্রত্যেকটি জায়গায় টিকিট কাউন্টারে টিকিট কাটছেন রোগীর পরিবারেরা এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু রোগীরা আসছেন, পুরোপুরিভাবেই কিন্তু তারা পরিষেবা পাচ্ছে এবং সেই পরিষেবা পেয়ে তারা অত্যন্ত খুশি, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। অতুলদা,
ধন্যবাদ।